সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 সালের ইতিহাস বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 4 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল এক্সাম 2023 সালের হিস্ট্রি সাবজেক্টের এই প্রশ্নপত্রটির সম্পূর্ণ উত্তর আমরা পরপর দেখে নিই। তো তোমাদের ফাইনাল পরীক্ষা নেওয়া হবে 70 নম্বরের এবং সেখানে 2 ঘন্টা 30 মিনিটের সময় দেওয়া থাকবে। তো চলো এই প্রশ্নপত্র এবং সম্পূর্ণ উত্তর আমরা এই ভিডিও থেকে এখন দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। তো এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 14টি প্রশ্ন দেওয়া আছে, এমসিকিউ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে। কয়ের দাগে দেওয়া আছে ধীমান ছিলেন কবি, বিজ্ঞানী, ভাস্কর না সিদ্ধাচার্য। তো ধীমান ছিলেন একজন ভাস্কর। ঠিক আছে, এর পরের প্রশ্ন হচ্ছে সদুক্তি কর্ণামৃত বইয়ের বিষয়বস্তু ছিল গণিত, স্মৃতিশাস্ত্র, কবিতা না অভিধান। সঠিক উত্তর হবে কবিতা। পরের প্রশ্ন হচ্ছে সুলতান রাজিয়ার মৃত্যু হয় 1266 খ্রিস্টাব্দে, 1240 খ্রিস্টাব্দে, 1206 খ্রিস্টাব্দে, 1236 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হচ্ছে 1240 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে, 1556 খ্রিস্টাব্দে, 1561 খ্রিস্টাব্দে, 1527 খ্রিস্টাব্দে। তো পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন হচ্ছে আমুক্ত মাল্লাদ গ্রন্থটি তেলুগু লেখা, তেলুগু ভাষায়, সংস্কৃত ভাষায়, বাংলা ভাষায়, হিন্দি ভাষায়। সঠিক উত্তর হচ্ছে এটা তেলুগু ভাষায় লেখা। এরপরের প্রশ্ন চাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন বা চালু রেখেছিলেন বাবর, শেরশাহ, হিমু, অমর সিংহ। সঠিক উত্তর হচ্ছে শেরশাহ। এরপরের প্রশ্ন দেখো মনসব বলতে বোঝানো হয় জমিদারি, ওয়াতান, গাজী, মোগল প্রশাসনিক পদ। তো জমিদার বলতে বোঝায় মনসব বলতে বোঝায় মোগল প্রশাসনিক পদ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নাও উত্তর পূর্ব ভারতে ভক্তি আন্দোলন বিকশিত হয়েছিল কার নেতৃত্বে? শ্রী চৈতন্যদেবের, শ্রীমন্ত শঙ্করদেবের, নানকের, কবিরের। উত্তর পূর্ব ভারতে ভক্তি আন্দোলন বিকশিত হয়েছিল শ্রীমন্ত শঙ্করদেবের নেতৃত্বে। এরপরের প্রশ্ন খাঁটু গানে প্রভাব দেখা যায় বৈষ্ণব ভক্তির, মণিপুরী নাচের, শিখ ধর্মের দোহার। সঠিক উত্তর হচ্ছে বৈষ্ণব ভক্তির। ঠিক আছে, এরপর শ্রী কৃষ্ণ বিজয়ের মূল ভিত্তি ছিল রামায়ণ, মঙ্গলকাব্য, ভগবত না শিবায়ন। সঠিক উত্তর হচ্ছে ভগবত। এরপরের প্রশ্ন ইউরোপীয় চিকিৎসা পদ্ধতি ভারতে আসে খ্রিস্টীয় 5ম শতকে, ষোড়শ শতকে, সপ্তদশ শতকে, অষ্টাদশ শতকে। সঠিক উত্তর হচ্ছে সপ্তদশ শতকে। এরপর ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসাবে গুরু হরগোবিন্দ 2টি তলোয়ার নিতেন, খুতবা পাঠ করাতেন। এরপর হচ্ছে খালসা তৈরি করেন, জায়গির গ্রহণ করেন। সঠিক উত্তর হচ্ছে 2টি তলোয়ার নিতেন। এরপরের প্রশ্ন ভারতের সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে, 1946 খ্রিস্টাব্দে, 1951 খ্রিস্টাব্দে। তো ভারতের সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন হচ্ছে ব্লক তৈরি হয় অনেকগুলি জেলা নিয়ে, পৌরসভা নিয়ে, গ্রাম নিয়ে, জেলা পরিষদ নিয়ে। তো ব্লক তৈরি হয় অনেকগুলি গ্রাম নিয়ে। এরপরের প্রশ্ন হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে দাও। ঠিক আছে, প্রশ্নের মান এখানে 1 নম্বর করে 14টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে অদ্ভুত সাগর বইটি কার লেখা? তো অদ্ভুত সাগর বইটি হচ্ছে বল্লাল সেনের লেখা। এরপর খ্রিস্টীয় 8ম শতকে পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ কেন্দ্র কোথায় ছিল? তো খ্রিস্টীয় 8ম শতকে পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ কেন্দ্র ইন্দোনেশিয়ার বড়বুদুরের বৌদ্ধ মন্দিরে ছিল। দিল্লি সুলতানিতে আমির কাদের বলা হয়? তো দিল্লি সুলতানিতে ক্ষমতাবান তুর্কিদের আমির বলা হয়। বেমানান শব্দটি খুঁজে বের করো। ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন্ত। এখানে বেমানান শব্দ হচ্ছে ইবন বতুতা। পরবর্তী প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ছিলেন সুহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা? তো বদর উদ্দিন জাকারিয়া ছিলেন সুহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। ঠিক না ভুল লেখো। রজমনামা রামায়ণের অনুবাদ, এটা হচ্ছে ভুল। সঙ্গীত শিরোমণি ও মান কৌতূহল বই দুটির মিল কোথায়? বই দুটির বিষয়বস্তু সঙ্গীতের ওপর লেখা। ঠিক আছে, এরপরের প্রশ্ন হুমায়ুননামা বইটি কার লেখা? তো হুমায়ুননামা বইটি গুলবদন বেগমের লেখা। নেক্সট হচ্ছে আলাউদ্দিন খলজির চিতোর অভিযানের কথা কোন কাব্যে বর্ণিত আছে? তো আলাউদ্দিন খলজির চিতোর অভিযানের কথা পদ্মাবতী কাব্যে বর্ণিত আছে। নবম শিখ গুরুর নাম কি? নবম শিখ গুরুর নাম হচ্ছে তেগ বাহাদুর। এরপরের প্রশ্ন ঠিক না ভুল লেখে। উত্তর পশ্চিম সীমান্তে পাঠান উপজাতিরা মোগলদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, এটা হচ্ছে ঠিক। এরপর জনগণ নিজেরা নিজেদের মধ্যে শাসক বেছে নেন কোন পদ্ধতিতে? জনগণ নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেন গণতন্ত্র পদ্ধতিতে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রথম কে চালু করেন? তো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রথম মন্তেস্কু চালু করেন। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে? ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হচ্ছেন ডক্টর বি আর আম্বেদকর।
নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর 2-3টি বাক্যের মধ্যে দাও। প্রশ্নের মান 2 নম্বর করে 6টি প্রশ্ন উত্তর লিখতে হবে, 6 দুগুণে 12 নম্বর। প্রথম প্রশ্ন দেওয়া আছে চর্যাপদ কি অথবা জনসমর্থনের নিরিখে বাংলার পাল ও সেন শাসনের তুলনা করো। তো চর্যাপদ কি না, চর্যাপদ হলো খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। চর্যাপদে ব্যবহৃত ভাষা হলো আদি বাংলা ভাষার নিদর্শন। তো এরপর আমরা লিখছি পাল ও সেন শাসনের তুলনা। ঠিক আছে, এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা দুটি প্রশ্নের উত্তর এখানে লিখে দিচ্ছি, তোমরা যে কোনো একটি লিখবে। তো পাল, এটা হচ্ছে পাল শাসন, এটা হচ্ছে সেন শাসন। তো পাল শাসন 400 বছরেরও বেশি স্থায়ী হয়, আর সেন শাসন 100 বছরের কিছু বেশি স্থায়ী হয়। জনগণের সমর্থনে গোপাল ক্ষমতাসীন হয়, ঠিক আছে, পাল শাসন ব্যবস্থায়, আর জনগণের সমর্থনে বিজয় সেন ক্ষমতায় আসেন। এরপর হচ্ছে সমাজে পাল রাজারা নিজেদের গ্রহণযোগ্য করে তোলেন, আর সমাজে সেন রাজারা সমাজে তেমন গ্রহণযোগ্য ছিলেন না। ঠিক আছে, এটা হচ্ছে পাল আর সেন রাজার মধ্যে তুলনা, এটা আমরা করলাম। এরপর হচ্ছে বলবন কিভাবে সুলতান পদের ক্ষমতা বাড়িয়েছিলেন, ঠিক আছে, অথবা উলেমা সম্পর্কে কি জানো, যে কোনো একটি লিখতে হবে। তো প্রথমে আমরা লিখছি বলবন কিভাবে সুলতান পদের মর্যাদা বাড়িয়েছিলেন। তো সুলতানের সার্বভৌম ক্ষমতা বৃদ্ধির জন্য গিয়াসউদ্দিন বলবন সিজদা ও পায়বাস প্রথা চালু করেন। সিজদা কথাটির অর্থ হলো সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা, আর পায়বাস কথাটির অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা। ঠিক আছে, তো এখানে যদি বলা হয় সিজদা ও পায়বাস কি, সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নের উত্তরটা কিন্তু লিখে দেবে। এরপর উলেমা কি, তো আমরা লিখছি আরবি ভাষায় আলিম মানে হচ্ছে জ্ঞানী। আলিম কথাটি এসেছে ইলম থেকে, ইলম মানে হচ্ছে জ্ঞান। যারা ইসলামী শাস্ত্রের পণ্ডিত তাদেরকে আলিম বলা হয়। আলিমের বহু বচন হচ্ছে উলেমা। ঠিক আছে, উলেমা পরামর্শ দিতেন সুলতানকে। এরপরের প্রশ্ন দেখো পাট্টা ও কবুলিয়ত কি অথবা সুলহ ই কুল কি। তো পাট্টা ও কবুলিয়ত কি না, শের শাহের বিভিন্ন সংস্কারগুলির মধ্যে রাজস্ব ক্ষেত্রে সংস্কার ছিল অন্যতম। রাজস্ব সংস্কারের ক্ষেত্রে বিশেষ পরীক্ষা নিরীক্ষার ফল হলো এই পাট্টা ও কবুলিয়ত, যা ছিল শের শাহ প্রবর্তিত ভূমি রাজস্ব বিষয়ক দুটি দলিল। প্রত্যেক প্রজার জমির সীমানা, তার দেয় খাজনা ও জমির উপর তার অধিকার সত্ত্ব উল্লেখ করে সরকার থেকে প্রজাকে যে দলিল দেওয়া হতো তা পাট্টা নামে পরিচিত। তার বদলে নিজেদের সত্ত্ব ও রাজস্ব দেওয়ার শর্ত স্বীকার বা কবুল করে সরকারকে যে দলিল প্রজারা স্বাক্ষর করে দিত তার নাম হচ্ছে কবুলিয়ত। আমরা লিখছি সুলহ ই কুল কি। সুলহ ই কুল কি না, সুলহ ই কুল কথার অর্থ সকল ধর্মের প্রতি সমভাবাপন্ন শ্রদ্ধা এবং ধর্ম সহিষ্ণুতা। বাস্তববাদী আকবর বুঝেছিলেন যে ভারতের মতো হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিম ধর্মাবলম্বী মুঘলদের পক্ষে একক শক্তিতে সাম্রাজ্য পরিচালনা সম্ভব নয়। তাই উদার ধর্মনীতির মুখোশে আকবর সংখ্যাগুরু হিন্দুদের আনুগত্য লাভ করে মুঘল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করতে চেয়েছিলেন। কিন্তু আকবরের ধর্মনীতি নিছক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল না। রাষ্ট্র পরিচালনার জন্য তিনি সমস্ত প্রতিদ্বন্দ্বী জাতি ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সমন্বয় সাধন করতে চেয়েছিলেন। সকলের প্রতি সহনশীল ও শান্তির এই পথই হলো সুলহ ই কুল। দিন ই ইলাহি হলো এই নীতিটি বাস্তব প্রতিফলন। ঠিক আছে, এরপরে হচ্ছে বাঁশড়া ও বেসরা কাকে বলে অথবা জগতের বিস্ময় কাকে এবং কেন বলে। তো বাঁশড়া ও বেসরা কিনা, সুফিরা ছিলেন প্রধানত দুই প্রকারের, বাঁশড়া আর হচ্ছে বেসরা। যে সকল সুফিবাদীরা ইসলামীয় আইন অর্থাৎ সরা মেনে চলত তাদের বাঁশড়া বলা হতো, আর চিশতি ও সুহরা বর্দিরা ছিল বাঁশড়া। ঠিক আছে, যে সুফিরা ইসলামীয় আইন মেনে চলত না তারা ছিল বেসরা। যাযাবর সুফি সম্প্রদায় কালান্দার ছিল বেসরা। এরপর আমরা লিখছি জগতের বিস্ময় কাকে এবং কেন বলা হয়। তো বিজাপুরের সুলতান দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহর সময়ে সেরা চিত্রশিল্পী ছিলেন ফারুক হোসেন। তিনি প্রথমে মুঘল সম্রাট আকবরের কারখানায় যোগ দেন। 1590 খ্রিস্টাব্দ থেকে 1605 খ্রিস্টাব্দের মধ্যে তিনি মুঘল কারখানা থেকে হঠাৎ উধাও হয়ে যান। মনে করা হয় তিনি এই সময়ে ইব্রাহিমের জন্য ছবি আঁকতেন। পরে হোসেন আবার মুঘল কারখানায় ফিরে আসেন। মুঘল সম্রাট জাহাঙ্গীর তাকে নাদির আল আসর বা জগতের বিস্ময় উপাধি দেন। এরপরে প্রশ্ন কবে ও কাদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল অথবা শিবাজীর সঙ্গে মোগলদের দ্বন্দ্বের কারণ কি। আমরা লিখছি প্রথমে 1665 খ্রিস্টাব্দে শিবাজী এবং ঔরঙ্গজেবের প্রতিনিধি রাজা জয় সিংহের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, এরপর শিবাজীর সঙ্গে মোগলদের দ্বন্দ্বের কারণ কি না, শিবাজীর সঙ্গে মোগলদের দ্বন্দ্বের কারণ হচ্ছে শিবাজীর উত্থান মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। শিবাজীর নেতৃত্বে মারাঠাদের উত্থান ছিল কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে একটি বড়সড় প্রতিরোধ আন্দোলন। শিবাজী একটি সুপরিকল্পিত এবং স্বাধীন শাসন ব্যবস্থার পরিচালনা করতে চেয়েছিলেন। এই নিয়ে শিবাজীর সাথে মুঘলদের দ্বন্দ্ব শুরু হয়। ঠিক আছে,
এখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এরপর হচ্ছে সরকারের প্রধান 3টি বিভাগ কি কি, অথবা স্বায়ত্ত শাসন কাকে বলে। তোমরা লিখছি সরকারের প্রধান 3টি বিভাগ হলো আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। ঠিক আছে, স্বায়ত্ত শাসন কাকে বলে না, ভারতের জনগণ শুধু শাসক নির্বাচন করেন না, নিজেরাও শাসনে অংশ নেন। সরাসরি শাসনে অংশ নেওয়াকেই বলে স্বায়ত্ত শাসন। সব মানে নিজের আর আয়ত্ত মানে অধীন। জনগণ যেখানে নিজেই নিজের অধীনতেই শাসন ব্যবস্থাকে বলে স্বায়ত্ত শাসন। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর 8-10টি বাক্যের মধ্যে দাও, যে কোনো 6টি লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। এখানে 6টি 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে, 5 6 30 নম্বর। তো প্রথমে দেখো কয়ের দাগে দেওয়া আছে রামচরিত কাব্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। তোমরা লিখছি রামচরিত কাব্যের বিবরণ এখানটায়। পাল রাজা রামপালের পুত্র মদন পালের শাসনকালে আনুমানিক 1140 থেকে 61 খ্রিস্টাব্দের মধ্যে কবি সন্ধ্যাকর নন্দী রামচরিত কাব্য রচনা করেন। রামায়ণের আদলে লেখা হলেও এই কাব্য শুধু বাল্মীকি রামায়ণের পুনরাবৃত্তি নয়। এই কাব্যে খ্রিস্টীয় দ্বাদশ শতকের প্রেক্ষাপটে এক রাজনৈতিক ও সামাজিক আদর্শ প্রচার করা হয়েছিল। রামায়ণের ভূগোল আর রামচরিতের ভৌগোলিক বিবরণ এক নয়। অযোধ্যার বদলে এখানে রামপালের রাজধানী রামাবতীর কথা বলা হয়েছে। রামায়ণের সীতা উদ্ধারের কাহিনীর সঙ্গে রামপালের বরেন্দ্রভূমি উদ্ধারের তুলনা করা হয়েছে। রামচরিতের ভাষা ছিল জটিল ও সংস্কৃত। এই কাব্য পণ্ডিত ও শিক্ষিত মানুষদের জন্য লেখা হয়েছিল। সাধারণ মানুষের এই কাব্য পড়ার সামর্থ্য ছিল না। যে তুমি কি মনে করো মোহাম্মদ বিন তুগলক খামখেয়ালি পদক্ষেপ গ্রহণ করেছিলেন, তা ব্যাখ্যা করো। আমরা লিখছি মোহাম্মদ বিন তুগলককে ঐতিহাসিকরা খামখেয়ালি ও পাগলা রাজা বলে অভিহিত করেছেন। তার কাজকর্মকে তুগলকি কাণ্ড বলে অভিহিত করেছেন বা উল্লেখ করেছেন। ঐতিহাসিকদের মতে মোহাম্মদ বিন তুগলক ছিলেন অস্থিরচিত্ত, ধৈর্যহীন ও রাগী মানুষ। তার গৃহীত পরিকল্পনাগুলি সময়োপযোগী ছিল, কিন্তু তা বাস্তবায়িত করার মানসিকতা সুলতানের না থাকার জন্য পরিকল্পনাগুলি ব্যর্থ হয়। তাই মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। এরপর আমরা কয়েকটি পয়েন্ট দিয়ে লিখব। প্রথম পয়েন্ট হচ্ছে কৃষি বিভাগের লক্ষ্য ব্যর্থ। বাড়তি কর সংগ্রহ করার জন্য দোয়াব অঞ্চলে রাজস্ব বাড়িয়ে দিয়েছিলেন সুলতান। অনাবৃষ্টির ফলে সেখানে শস্যের ক্ষতি হয়েছিল। প্রজারা বাড়তি কর দিতে পারেনি, ফলে তারা বিদ্রোহ করে। সুলতান বাড়তি কর মকুব করে দেন এবং নষ্ট হওয়া ফসলের জন্য ক্ষতিপূরণ দেন। কৃষকদের সাহায্য করার জন্য সুলতান তকাভি ঋণ দান প্রকল্প চালু করেছিলেন। এর ফলে সুলতানের রাজকোষ দেউলিয়া হয়ে পড়েছিল। নেক্সট পয়েন্ট হচ্ছে তামার মুদ্রা প্রচলন। তার তাম্র মুদ্রার প্রচলন নীতি উপযুক্ত নজরদারির অভাবে ব্যর্থ হয়। একটি কম মূল্যের এবং সহজলভ্য ধাতুর মুদ্রা প্রচলনে যে ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত তা না করাই সারা দেশ নকল মুদ্রায় ভরে যায়। পরের পয়েন্ট হচ্ছে রাজধানী স্থানান্তরকরণ। ঠিক আছে, অন্যদিকে রাজধানী স্থানান্তরণের সময় সুলতান অত্যন্ত কঠোরতার সঙ্গে দিল্লির সমস্ত মানুষকে দৌলতাবাদে যেতে বাধ্য করেছিলেন। আসলে রাজধানী স্থানান্তরের জন্য কেবল সরকারি দপ্তর, কর্মচারী ও দলিল দস্তাবেজ নিয়ে গেলেই চলত। সাধারণ নাগরিকদের দৌলতাবাদে নিয়ে যাওয়ার দরকার ছিল না। এই সত্যটি তিনি বুঝতে চাননি। এরপর হচ্ছে অভিযানের ক্ষেত্রে ব্যর্থ। অভিযানের ক্ষেত্রেও সুলতান অদূরদর্শিতার পরিচয় দেন। কারাজল অভিযানে খাদ্যাভাব, প্রতিকূল আবহাওয়া ও পার্বত্য উপজাতির আক্রমণে সুলতান বাহিনী চূড়ান্ত বিপর্যস্ত হয়। ঠিক আছে, এইভাবে আমরা কয়েকটি পয়েন্ট দিয়ে লিখলাম। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যে কোন কোন বিদেশি পর্যটক আসেন। পেজের বর্ণনায় বিজয়নগরের রূপ বৈচিত্র্য ব্যাখ্যা করো। আমরা লিখছি বিজয়নগর সাম্রাজ্যে ইতালির পর্যটক নিকোলো কান্টি, পারস্যের দূত আব্দুর রাজ্জাক, পর্তুগিজ পর্যটক পেজ ও নুনিজ দুয়ার্তে, বারবোসা প্রমুখ বিদেশি পর্যটক আসেন। ঠিক আছে, এরপর আমরা লিখছি পেজের বর্ণনায় বিজয়নগর। নগরটি রোম শহরের মতো বড়, দেখতে বড় সুন্দর। নগরের ও বাড়িগুলির বাগানের মধ্যে অনেক গাছের কুঞ্জ আছে। স্বচ্ছ জলের অনেকগুলি খাল শহরের মধ্যে দিয়ে প্রবাহিত। মাঝে মাঝে আছে দিঘি। রাজপ্রাসাদের কাছেই আছে তালবন ও অন্যান্য ফলের গাছ। এই নগরের লোক সংখ্যা অসংখ্য। রাস্তায় ও অলিতে গলিতে এত লোক ও হাতি চলাচল করে যে তার মধ্যে দিয়ে অশ্বারোহী বা পদাতিক কোনো সৈন্য যেতে পারে না। এ শহরটির মতো এত খাওয়া পড়ার ব্যবস্থা পৃথিবীর অন্য কোনো শহরে নেই। এখানে চাল, গম ও অন্যান্য শস্য প্রচুর পরিমাণে পাওয়া যায়। রাস্তায় ও বাজারে ভারবাহী এত ষাঁড় চলাচল করে যে তাদের মধ্যে দিয়ে যাওয়া যায় না। হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কিংবা অন্য রাস্তা দিয়ে যেতে হয়।
এরপরের প্রশ্ন হচ্ছে 12 ভূঁইয়া কাদের বলা হয়? মুঘলদের মেওয়ার অভিযান সম্পর্কে কি জানো? তো প্রথমে আমরা লিখছি 12 ভূঁইয়া। জাহাঙ্গীরের আমলে বাংলায় কিছু জমিদার ও আফগানরা বারবার বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এই বিদ্রোহীদের একসঙ্গে 12 ভূঁইয়া বলে। এদের মধ্যে প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈসা খান প্রমুখেরা ছিলেন উল্লেখযোগ্য। এরপর আমরা লিখছি মোগলদের মেওয়ার অভিযান। ঠিক আছে, মোগলদের মেওয়ার অভিযান রাজপুত রাজাদের নিরাপত্তা ব্যবস্থায় খুব গুরুত্বপূর্ণ ছিল চিতোর দুর্গ। 1568 খ্রিস্টাব্দে আকবর চিতোর জয় করেন। অন্যান্য রাজপুতদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হলে উদয় সিংহের পুত্র রানা প্রতাপ সিংহ কিন্তু মুঘলদের কাছে অধীনতা স্বীকার করেননি। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে আকবর রানাকে পরাজিত করেন। এই যুদ্ধে আকবর রাজপুত রাজা মান সিংহকে 5000 সৈন্য সমেত রানা প্রতাপের বিরুদ্ধে যুদ্ধে পাঠান। রানা প্রতাপ চিতোর পর্যন্ত গোটা এলাকায় ফসল নষ্ট করে দিয়েছিলেন যাতে মুঘল সৈন্য খাবার না পায়। তিনি 3000 সৈন্য সহ কুম্ভলগড় থেকে যুদ্ধে পৌঁছান। রানার পক্ষে কয়েকজন আফগান সর্দারও ছিল। রানা প্রতাপ কিন্তু মুঘলদের বিরুদ্ধে বারবার যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে চৈতন্যের ভক্তি আন্দোলন প্রচারের মূল কাঠামোটি ব্যাখ্যা করুন। আমরা লিখছি খ্রিস্টীয় 16 শতকে বাংলায় শ্রী চৈতন্য যে ভক্তি আন্দোলন প্রচার করেন তার ফলে বাংলায় বৈষ্ণব ভক্তির জনপ্রিয়তা বৃদ্ধি পায়। শ্রী চৈতন্য বাংলায় পূর্বের বৈষ্ণব ধর্মের ঐতিহ্য ও ভক্তিবাদের ভাবনাকে একাকার করে দেন। জাতি ধর্ম বর্ণ এই ভেদাভেদের বিরুদ্ধে বৈষ্ণব ভক্তি একটি আন্দোলন রূপে ছড়িয়ে পড়ে। সপ্তদশ শতকের গোড়ার দিক থেকে বাংলায় ভক্তি আন্দোলনের প্রভাব কমতে থাকে। চৈতন্যদেব ও তার অনুগামীরা জাতিভেদ না মানলেও সমাজে জাতিভেদ থেকে গিয়েছিল। সব রকম ভেদাভেদ পুরো দূর করতে না পারলেও সেগুলিকে তুচ্ছ করা যায় একথা চৈতন্যদেব জোর দিয়েই প্রচার করেন। সেকালের তুলনায় চিন্তা করলে এটাই ছিল একটা বড় সাফল্য। তবে চৈতন্য ও তার ভক্তি আন্দোলনের সবচেয়ে গভীর প্রভাব পড়েছিল বাংলার সংস্কৃতিতে। সাধারণ মানুষের বাংলা ভাষাকে সম্মান জানিয়ে সেই ভাষাতে ভক্তি প্রচার করেন চৈতন্যদেব। শ্রী চৈতন্যের জীবন ও বৈষ্ণব ভক্তিবাদ নিয়ে অনেক সাহিত্য এই সময়ে রচিত হয়। শ্রী চৈতন্যের জীবন এবং কাজ নিয়ে অনেক বৈষ্ণব কবি কাব্য রচনা করেন। এগুলিকে চৈতন্য জীবনী কাব্য বলা হয়। তার ফলে বাংলা ভাষার বিকাশের পথ তৈরি হয়। পরের প্রশ্ন হচ্ছে দিল্লিতে কিভাবে সুলতানি শাসনের সূচনা হয় আলোচনা করো। আমরা লিখছি সুলতান মাহমুদের পর ভারতবর্ষ আক্রমণ করেন গজনীর ঘুর বংশীয় শাসক মোহাম্মদ ঘুরি। 1175 খ্রিস্টাব্দে তিনি মুলতান জয় করেন। 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে আজমিরের রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে দিল্লি ও আজমির জয় করেন। এরপর তিনি ভারতের তুর্কি অঞ্চলের শাসনভার কুতুবউদ্দিন আইবক নামে এক দাসের হাতে ছেড়ে দিয়ে স্বদেশ চলে যান। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যু হলে কুতুবউদ্দিন আইবক দিল্লি কেন্দ্রিক স্বাধীন সুলতানি রাজত্বের সূচনা করেন। কুতুবউদ্দিন ছিলেন মোহাম্মদ ঘুরির এক আইক বা দাস, এজন্য তার প্রতিষ্ঠিত রাজত্ব বা বংশকে বলা হয় দাস বংশ। পরের প্রশ্ন হচ্ছে খালসা সম্পর্কে কি জানো? তো আমরা লিখছি দশম শিখ গুরু গোবিন্দ সিংহ 1699 খ্রিস্টাব্দে খালসা নামে একটি সংগঠন তৈরি করেন। খালসার কাজ ছিল শিখদের নিরাপদে রাখা। সামরিক প্রশিক্ষণ নেওয়া ছিল শিখদের দৈনন্দিন জীবনের অঙ্গ। গুরু গোবিন্দ সিংহ শিখদের পথ ঠিক করে দেন। তিনি তাদের 5টি জিনিস সবসময় নিজের কাছে রাখতে বলেন। এই 5টি জিনিসের নামই ক অক্ষর দিয়ে শুরু। এগুলি হলো কেশ মানে চুল, ঠিক আছে, কঙ্ঘা অর্থাৎ চিরুনি, কচ্ছা বা বস্ত্র, কৃপান অর্থাৎ তলোয়ার এবং কড়া বা হাতের বালা। তাছাড়া খালসাপন্থী শিখরা সিংহ পদবী ব্যবহার করা শুরু করে। এভাবে গুরু গোবিন্দ সিংহের নেতৃত্বে শিখরা সংঘবদ্ধ হয়ে ওঠে। এরপর ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় দেশ বলা হয় তা ব্যাখ্যা করো। আমরা লিখছি ভারত একটি বিশাল দেশ। এই দেশে একটাই কেন্দ্রীয় সরকার আছে, আবার প্রতিটা রাজ্যের নিজস্ব সরকার আছে, তাদের বলা হয় রাজ্য সরকার। কেন্দ্রীয় ও রাজ্য সরকার দুটো জনগণ বেছে নেন। যে শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য দুরকম সরকারের ক্ষমতা স্বীকার করা হয় তাকে বলে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। ভারতের সরকার একদিকে গণতান্ত্রিক কারণ জনগণ নিজেরা শাসক বেছে নেন, আবার অন্যদিকে তা যুক্তরাষ্ট্রীয় কারণ কেন্দ্রীয় ও রাজ্য দু ধরনের সরকারই ভারতীয় শাসন ব্যবস্থায় আছে। তাই ভারতকে গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় বলা হয়।
তো এই ছিল ক্লাস 7 এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল এক্সাম 2023 সালের ইতিহাস বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর এখানে আলোচনা করা হলো। প্রতিটি প্রশ্ন এবং উত্তর তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হতে হবে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।